গল্পের শুরুতেই আমরা প্রধান চরিত্র সয়নকে দেখতে পাই। সয়ন ঘুম থেকে জেগে উঠেই দেওয়ালে অনেকগুলো নোট দেখতে পায়, যেখানে সে লিখে রেখেছিল একটি অ্যাক্সিডেন্টের পর থেকে আমার মেমোরি প্রবলেম শুরু হয়েছে, তাই আমি এখন সবার আগে আমার কম্পিউটারে থাকা নোটগুলো পড়বো। এরকম আরো অনেক কিছুই লিখে লাগিয়ে রেখেছিল দেওয়ালে। সে তার পিসির সামনে গিয়ে দেখে সেখানে লেখা আছে 8ই জানুয়ারি 2025 সালে একটি কার অ্যাক্সিডেন্টে তোমার মেমোরি ডিসঅর্ডার হয়ে গেছে। যখনই তুমি ঘুম থেকে জেগে ওঠো তোমার মেমোরি রিসেট হয়ে অ্যাক্সিডেন্টের আগের মতো হয়ে যায়। আর এই অসুখটার নাম হলো অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া। এটার ব্যাপারে শুধুমাত্র তোমার মা বাবা এবং জিমিন জানে, আর স্কুলের টিচাররাও জানে। অ্যাক্সিডেন্টের পর তুমি প্রতিদিনই একটি ডায়েরি লেখো। সে তখন ডায়েরিটা ব্যাগে তুলে স্কুলের জন্য বের হয়, আর এভাবে সে প্রত্যেকটা দিন ঘুমানোর পর সবকিছু ভুলে যায়, আর ঘুম থেকে জেগে আবারও এই সবকিছু দেখে নিজেকে মানসিকভাবে তৈরি করে নেয়। এরপর সে তার মা বাবার সাথে খাবার খেয়ে স্কুল বাসে উঠে পড়ে। বাসে তার পাশে আমরা লিড ক্যারেক্টার জেওনকে দেখতে পাই। বাসে দুটো ছেলে সয়নকে দেখে কথা বলছিল যে মেয়েটা তো অনেক কিউট, তাকে কি প্রপোজ করে দেব। আরেকজন বলছিল সে কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। তখন জেওন প্রথমবারের মতো সয়নকে খেয়াল করে। বাসটা যেতে যেতেই হঠাৎ অনেক জোরে ব্রেক করলে সয়ন পড়ে যাচ্ছিল, আর তখন জেওন তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে তার বদলে শুধু তার ঝুঁটিটাই ধরতে পারে। জেওন তখন ঢেক গুলতে থাকে যে না জানে মেয়েটা এখন তাকে কি বলে, কিন্তু সয়ন কিছুই বলে না। সে তাকে সরি বলে, কিন্তু তবুও সয়ন কিছু বলে না। এরপর তারা স্কুলে চলে আসে। জেওন দেখে সয়ন তার সামনের ক্লাসেই ঢুকছে, আর এরপর সে যখন তার টেবিলে যায় গিয়ে দেখে সেটা নোংরা হয়ে আছে, আর তার পাশের ছেলেটা গংশিক টেবিল পরিষ্কার করছে। জেওন তাকে বলে তুমি কেন চুপচাপ এসব সহ্য করো, আসলে ছেলেটাকে কিছু ছেলে বুলি করত। তখন জেওন উঠে যায় ওই ছেলেগুলোর সাথে কথা বলতে। তাদের গিয়ে বলে তোমরাই তো আমার টেবিল নোংরা করে এসেছো তাই না, এখন থেকে আর এরকম করবে না, আর তাকে বিরক্ত করবে না। তখন এসে বাইরে দেখে সয়নকে একটি ছেলে প্রপোজ করছে। তো প্রত্যেকবারের মতো সে এবারেও তাকে রিজেক্ট করে দেয়। আসলে সয়ন তার মানসিক সমস্যার কারণে এসবে জড়াতে চায় না, কিন্তু অন্যরা ভাবে সয়ন হয়তো ভাব দেখায়। সে কারোরই প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। বুলিরা বলছিল আমরা কি ট্রাই করবো কিনা। তখন একজন বুলি যার নাম হলো তেহুন, সে জেওনকে বলে তুমি সয়নকে গিয়ে প্রপোজ করো, যদি এটা করো তাহলে আর আমরা গংশিককে বিরক্ত করব না। জেওন তখন কিছুই বলে না। পি ক্লাস টাইমে জেওন সয়নকে দেখছিল, তখনই ওই ছেলেগুলো তাকে মেসেজ করে সয়নকে প্রপোজ করতে বলছিল। সে গংশিকের জন্য চিন্তিত ছিল যে হয়তো সে তাদের কথা না শুনলে তারা আবারও গংশিককে বুলি করবে। এরপর ক্লাস শেষে ওই ছেলেগুলো আবারও তাদের কাছে আসে আর বলে প্রপোজ করার ব্যাপারে তুমি কি ভাবলে। জেওন বলে তোমরা শুধু এতটুকুই চাও যে আমি ওই মেয়েটাকে প্রপোজ করব তাই না, ঠিক আছে আমি এটাই করব। এই বলে সে চলে যায় প্রপোজ করার জন্য। এরপর সয়নকে গিয়ে সে ডেটে যাওয়ার অফার করে। ছেলেরা তাদের দুজনের ভিডিও বানাতে থাকে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সয়ন বলে ঠিক আছে স্কুল শেষে দেখা করব। এইটা শুনে তো জেওন অবাক হয়ে যায়। তার তো ধারণাও ছিল না যে সয়ন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। সে ভেবেছিল তাকে হয়তো রিজেক্ট করবে। সবাই এই ঘটনা দেখে অনেক অবাক হয়। তারা বলতে থাকে যে এইটা কি হলো। পুরো স্কুলের সবার কাছে তার প্রপোজ করার ওই ভিডিওটা চলে যায়। এরপর স্কুল শেষে সয়ন তার কাছে চলে আসে আর বলে তোমার নাম কিম জেওন তাই না। সে বলে হ্যাঁ। সয়ন তখন তার ফোনটা চাইতে থাকে। সে জিজ্ঞেস করে কিন্তু কেন। সয়ন বলে আগে দাও। এরপর সে জেওনের ফোনে তার ফোন নাম্বারটা সেভ করে দেয়, আর নিজের ফোনে লেখে সেকেন্ড ইয়ারের কিম জেওন, সে আমার বয়ফ্রেন্ড, আর সে খুবই কম কথা বলে। জেওন বলে কে বয়ফ্রেন্ড আমি। সয়ন বলে হ্যাঁ কেন, তুমি তো ডেটের জন্য বলেছিলে তাই না বয়ফ্রেন্ড। জেওন আমতা আমতা করতে থাকে, কিন্তু সে সত্যিটা বলে দেয় যে আমার বন্ধুদের কিছু ছেলেরা বুলি করছিল, আর বুলিরা বলেছিল যদি তোমাকে প্রপোজ করি তাহলে আর তারা আমার বন্ধুকে বিরক্ত করবে না, এজন্যই প্রপোজ করেছিলাম, তাই আই এম সরি। সয়ন এটা শুনে খুশি হয়ে বলে তোমার বন্ধু অনেক লাকি, কিন্তু আমার এসবে কোনো সমস্যা নেই। এখন বলো তুমি আমার সাথে থাকতে চাও কিনা। জেওন কিছু বলতে গেলে সে বলে তোমার সমস্যাটা আসলে কোথায়। তখন জেওন বলে এমন নয় যে আমি ডেট করতে চাই না, কিন্তু তুমি কি আমাকে পছন্দ করো। সয়ন বলে না তো। জেওন বলে তাহলে কেন ডেট করতে চাও। সে বলে এমনিতেই নতুন কিছু ট্রাই করতে চাইছিলাম, লাইফ বোরিং হয়ে গিয়েছিল তাই জন্যে, কিন্তু কিছু শর্ত আছে। ধরে নাও ডেটিং রুলস। 1 নাম্বার হলো একদম কম কথা বলতে হবে। 2 নাম্বার রুলস হলো শুধুমাত্র স্কুলের পরেই আমরা দেখা করব, আর 3 নাম্বার হলো আমরা কখনোই সত্যি সত্যি ভালোবাসবো না। মানে সয়ন তার সাথে টাইম পাস করতে চাইছিল। জেওন এইসব অদ্ভুত নিয়মগুলো মেনে নেয় আর জিজ্ঞেস করে কিন্তু কোথায় দেখা করব। এই বলে তার পিছু পিছু চলে আসে। এরপর তারা দুজন দুজনকে জানতে থাকে। সয়ন তার কি কি ফেভারিট সবকিছু জেনে নেয়, আর এই সবকিছু সে তার ফোনের নোটবুকে লিখে লিখে রাখছিল। এরপর তার খাবারের ব্যাপারেও সব ডিটেলসে জেনে নিচ্ছিল। তার প্রিয় গান কোনটা সেটা জানতে চাইলে সে বলে তার কোনো পছন্দের গান নেই। সয়ন সবকিছু A to Z লিখে রাখছিল। এইসব দেখে জেওন অনেকটা অবাক হয়ে যায়। এরপর বাস চলে আসলে তারা দুজনে একসাথে বাসে গিয়ে বসে। তখন জেওন তাকে দেখায় যে একটি গান তার অনেক পছন্দ। সয়ন বলে তোমার কোন স্পোর্টস পছন্দ। সে বলে তার কোনো স্পোর্টসই পছন্দ নয়। সয়ন কারণ জানতে চাইলে সে বলে আমার অনেক ঘাম হয় আর আমি স্বাস্থ্যের প্রতি
প্রতি অনেক যত্নবান। এই শুনে সয়ন হাসে আর এটা লিখে রাখে। সে বলে তুমি অন্যান্য ছেলেদের থেকে অনেক আলাদা। জিয়ন বলে তুমিও আলাদা। সয়ন বলে ঠিক বলেছ, আমি নর্মাল নই। রাতে জিয়নের বাবা কাজ থেকে ফিরলে জিয়ন বলে সে রান্না করে রেখেছে, সে তার বাবার সাথেই থাকে। আসলে তার মা নেই। বিছানায় শুয়ে ভাবে যে সয়নকে মেসেজ করবে কিনা, কিন্তু তার মনে পড়ে সয়নের প্রথম শর্ত ছিল তারা বেশি কথা বলবে না, তাই সে মেসেজ দেয় না। পরদিন স্কুলে আসলে সবাই তাকে টিজ করছিল, আর আজকে সে ক্লাসে এসে দেখতে পায় যে তার টেবিলটা আজকে পরিষ্কারই আছে। গংশিকও হাসি খুশি ছিল, অর্থাৎ ছেলেগুলো আজকে গংশিককে বুলি করেনি। গংশিক তাকে একটা জুস দেয়, আর কোরিয়াতে কেউ যদি তোমাকে কোনো ড্রিঙ্কস দেয় এটার মানে হলো যে সে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। যাই হোক, এরপর লাঞ্চ টাইমে সে সয়নকে দেখতে পেয়ে তাকে ডাকতে চায়, কিন্তু তখনই তার আবারও মনে পড়ে সয়নের দ্বিতীয় শর্ত ছিল তারা শুধু স্কুলের পরেই দেখা করবে, তাই সে তাকে ডাকে না। তখনই সয়নের বেস্ট ফ্রেন্ড জিমিন জিয়নের দিকে তাকিয়ে থাকে। এরপর জিমিন তার সাথে কথা বলতে আসে আর বলে সয়নকে ডেট করো না। সে জানতে চায় কেন। জিমিন বলে তুমি তো তাকে পছন্দ করো না তাই না? জিয়ন বলে তোমার কেন এমনটা মনে হলো? সে বলে এর আগে তো কখনোই তুমি তার দিকে তাকিয়েও দেখোনি। কিন্তু জিয়ন বলে আমি এখন জানতে চাই যে সে কেমন। তখন জিমিন তার ফোন নিয়ে নিজের নাম্বার দেয়, আর এটা ওই বুলিরা দেখে ভাবে জিয়ন হয়তো তাদের দুজনের সাথেই ডেট করছে, তাই তারা আবারও গংশিককে বিরক্ত করতে থাকে। তারা তার নোটবুক নিয়ে ছুড়াছুড়ি করছিল, আর তখনই সেখানে তাদের বুলিদের লিডার তেহুন এসে সবাইকে বলে তাকে বিরক্ত করা বন্ধ করো, কারণ আমরা জিয়নকে কথা দিয়েছিলাম। এরপর স্কুল শেষে তারা দুজনে একটি গেমিং জোনে আসে। এখানে তারা দুজন একসাথে অনেক আনন্দ করে, গেম খেলে আর দুজন একসাথে খাবার খায়। তারা অনেক বেশি সময় কাটাতে থাকে। এভাবেই দুজনের প্রত্যেকটা দিন কাটে, আর প্রতি রাতে সয়ন এইসব কম্পিউটারে লিখে রাখে। এরপর স্কুল শেষে সয়ন আর জিয়ন একটা জায়গায় পার্টি করতে আসে। এখানে জিয়ন তার জন্য গান গায়, আর এই সব কিছু সে ভিডিও করে রাখছিল। এরপর ওই বুলি গ্যাং এর সবাই তাদের লিডার তেহুনকে ধরেই পিটাতে শুরু করে। তখন জিয়ন এটা দেখতে পায়, তবে সে কিছুই বলে না। এবার বুঝুক যে বুলি হলে কেমন লাগে। কিন্তু একটু পরে সে তাদের দিকে জুস ছুটতে থাকে, সবাই তাকে মারতে যায়। আর তখনই সয়ন চিৎকার করে টিচারকে ডাকতে থাকে। জিমিন সবকিছু ভিডিও করছিল, এটা দেখে সবাই পালিয়ে যায়। জিমিন রেকর্ড করেছে দেখে তেহুন তো অনেক খুশি হয়ে যায়। এভাবেই তারা তেহুনকে সাহায্য করে। এরপর জিয়ন তাকে ফার্স্ট এড দেয়, আর ওই সময় তেহুন জিমিনকে চোখ মারতে থাকে। আসলে সে জিমিনকে পছন্দ করত। জিয়ন তাকে মুখ ঘোরাতে বললেও সে বারবার জিমিনকে দেখছিল, যা দেখে বাকিরা অবাক হয়। সে বলে তুমি আমাকে প্রথমে সাহায্য করলে না কেন? সে বলে কারণ আমি ফাইট করতে জানি না। সয়ন বলে তাহলে তুমি পরে পালাতেও পারতে ওখান থেকে। ও তোমার তো আবার ঘামের সমস্যা আছে। জিমিন তেহুনকে বলে তারা যদি তোমাকে আবারও বিরক্ত করে তাহলে আমাকে বলবে, আমার কাছে তাদের ভিডিও আছে। এটা শুনে তো সে আরো বেশি খুশি হয়। এরপর রাতে জিয়নের বাবা আর সে তার মায়ের জন্য প্রার্থনা করে। আজকে তার মায়ের মৃত্যুবার্ষিকী। তার বাবা অনেক রাত পর্যন্ত জেগেছিল, তাই সে তার বাবার কাছে গিয়ে বসে আর জিজ্ঞেস করে সে কি মাকে এখনো মিস করে। তার বাবা বলে হ্যাঁ, তুমিও তো তাকে অনেক মিস করো। জিয়ন বলে হ্যাঁ, কিন্তু আমি ধীরে ধীরে এটা মেনে নিতে পারছি, আর আমি চাই আপনিও এটা মেনে নিন। আমি চাই আপনি আবারও ফটোগ্রাফি শুরু করুন, বাইরে যান, বন্ধুদের সাথে দেখা করুন। আমি চাই না আপনি এভাবে কষ্ট পান, আমি চাই আপনি খুশি থাকুন। তার বাবা বলে তোমার মাকে মনে করা, তার স্মৃতি মনে করাটা আমার জন্য খারাপ কিছু নয়, বরং আমার তো তার ব্যাপারে ভাবতে ভালো লাগে। জিয়ন বলে কিন্তু আপনাকে নিজেকে নিয়েও ভাবতে হবে। তার বাবা হেসে বলে ভাববো। পরদিন থেকে স্কুলে তেহুন সব সময় তার পিছু পিছু থাকতে শুরু করে। জিয়ন সোহনের সাথে কথা বলছিল না দেখে তেহুন তাকে বলে তোরা কি সত্যি ডেট করছিস? তুই ওর থেকে পালিয়ে কেন বেড়াচ্ছিস? জিয়ন বলে আমরা শুধু স্কুলেই দূরে থাকি, আর তুমি এসব জেনে কি করবে? এরপর তেহুন বলে আমি বুঝে ফেলেছি যে এটা তোর প্রথম প্রেম, তাই তোকে এসব আমাকেই শেখাতে হবে। সে তাকে টিজ করে বলতে থাকে যদি তুই তার সাথে কথাই না বলিস তাহলে কিস করবে কিভাবে? আর তাদের এই কাণ্ড দেখে বাকিরা হাসতে থাকে। তেহুন বলতে থাকে এইবার তুই তাকে কিস করবি। এরপর জিয়ন আর সয়ন লাইব্রেরিতে বসেছিল। সয়ন স্কেচবুকে জিয়নের স্কেচ করে রাখছিল। লাইব্রেরিতে কথা বলা যাবে না, তাই সয়ন খাতায় লিখে লিখে জিয়নের সাথে কথা বলতে থাকে। জিয়ন তাকে এই উইকেন্ডে ডেটে যাওয়ার অফার করে। এরপর ওই দিন তারা সকালবেলাতেই ঘুরতে চলে আসে। তারা সমুদ্র কিনারায় বসে। জিয়ন তার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিল। সয়ন খুশি হয়ে জিজ্ঞেস করে তোমাকে কি তোমার মা রান্না শিখিয়েছে? জিয়ন বলে না, আমি একাই শিখেছি। আমার মা 5 বছর আগেই মারা গেছেন। সয়ন খাবার খেয়ে জিয়নের অনেক প্রশংসা করে। তারা দুজনে বসে এখানে একসাথে অনেকটা সময় কাটায়। সয়ন তখন বলে কি অদ্ভুত তাই না, আমরা একজন আরেকজনের সাথে পরিচয় হয়েছি খুব কম সময় হলো, অথচ মনে হয় আমরা দুজন দুজনকে অনেক আগে থেকেই চিনি। এরপর রাতে যখন বাসে করে বাড়ি ফিরছিল সয়ন তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়, কিন্তু ঘুম থেকে জেগেই সে আর জিয়নকে চিনতে পারে না। জিজ্ঞেস করে তুমি কে? জিয়ন এটা শুনে অবাক হয়। সে বাস থেকে দ্রুত নেমে পড়লে জিয়ন তাকে ডাকতে থাকে তোমার কি হয়েছে? সয়ন বলে আমাকে একদম টাচ করবে না, আমি এখন কোথায় আছি আমি কিছুই বুঝতে পারছি না। জিয়ন এইসব দেখে পুরো অবাক হয়ে যায়। সে বলে তোমার কি মনে নেই আমরা আজকে ডেটে গিয়েছিলাম? আমি জিয়ন
জেওন। সোয়ন বলে আমি তোমাকে চিনি না, আমার কোনো কিছু মনে নেই। আরেকটা বাস আসলে সে দৌড়ে বাসে চলে যায়। জেওন বুঝতে পারে সোয়নের কোনো সমস্যা আছে। সে বাসের পিছনে দৌড়াতে থাকে, কিন্তু সে কোনো কারণে দৌড়াতে পারছিল না। তার বুকে অনেক ব্যথা করছিল। বাসটা চলে যায় আর সোয়ন বাসের মধ্যে জিমিনকে কল করে। জিমিন তাকে জিজ্ঞেস করে তার ডেট কেমন গেল। সে অনেক কান্না করতে থাকে। এরপর তার ফোনের মধ্যে জেওনের ব্যাপারে সবকিছু লেখা দেখতে পেয়ে কান্না করছিল। প্রথম দিনের ব্যাপারে সে লিখেছিল 2025 জানুয়ারির 2 তারিখে একটা সুন্দর মতো ছেলে আমার সামনে এসে হঠাৎ করে আমাকে ডেটের জন্য অফার করে, আর আমি হঠাৎই সিদ্ধান্ত নেই যে আমি তার সাথে ডেট করব। সে ওখানে সেই 3টা রুলের ব্যাপারেও লিখে রেখেছিল। এত কিছু লেখা দেখে বুঝতে পারে যে ছেলেটিকে সে চিনতে পারেনি, সে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ মানুষ। তাই সে প্রচন্ড কান্না করছিল। এরপর জেওন বাড়ির দিকে যাচ্ছিল আর তখনই সামনে সোয়নকে দেখতে পায়। সোয়ন তাকে জিজ্ঞেস করে তুমি কিম জেওন তাই না? জেওন আমতা আমতা করে হ্যাঁ বলে। সোয়ন তখন তাকে সবকিছু বলে দেয় যে আমার মেমোরিতে প্রবলেম আছে, ভুলে যাওয়ার অসুখ আছে আমার, আর এটাকে অ্যান্টিরোগ্রেট অ্যামনেসিয়া বলে। আমি যদি একবার ঘুমিয়ে পড়ি তাহলে সারাদিনের যা হয়েছে সেই সবকিছু ভুলে যাই। সোয়ন আর কোনো কিছুই বলতে পারছিল না, তার অনেক কষ্ট হচ্ছিল। জেওন তাকে থামতে বলে। সোয়ন তাকে সরি বলে যে সে নিজের খুশির জন্য তাকে ব্যবহার করেছে। জেওন হঠাৎ করেই বলে আমার কোনো সমস্যা নেই, আজকে যা হয়েছে এটা যদি তুমি না লেখো তাহলে কাল আর তোমার এইসব মনে থাকবে না। তাই তুমি আমাকে তোমার অসুখের ব্যাপারে বলেছো, এই কথাটা লিখবে না। সোয়ন বলে এর মানে কি? সে বলে তোমার সাথে আমার সময় কাটাতে অনেক ভালো লাগে, আর আমি চাই না যে আমাদের মধ্যে কোনো কিছু বদলে যাক। তাই আজ থেকে আমরা দুজন মিলে এই অসুখটাকে বোকা বানাবো, কিন্তু তুমি যদি চাও তাহলেই। বাড়িতে এসে জেওন অসুখটার ব্যাপারে ইন্টারনেট থেকে সবকিছু জেনে নেয়। পরদিন স্কুলে সোয়ন হাসি মুখে আবারও তার কাছে আসে। জেওন তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। অর্থাৎ সোয়ন গত রাতের ঘটনাটা সত্যি লেখেনি। এরপর জেওন জিমিনকে ধন্যবাদ জানায় ওই দিন রাতে তাকে কল করে সবকিছু বলার জন্য। জিমিন তাকে বলে দেয় এই ব্যাপারে কাউকেই না বলতে, আর তোমার প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু যদি সোয়ন কোনোভাবে কষ্ট পায় তাহলে আমি তোমাকে মেরে মুখ ভেঙে দিব। রাতে জেওন তার বাবাকে বলে দেয় যে তার একটা গার্লফ্রেন্ড আছে। এই শুনে তার বাবা খুশি হয়ে যায় আর বলে আমারও একটা থাকলে ভালো হতো। এই বলে সে তাকে অনেকগুলো টাকা দেয় ভালো করে ডেট করার জন্য। পরদিন সোয়নের সাথে তেহুন আর জিমিনও ছিল। জেওন বলে তোমরা এখানে কি করছো? আর তখন তেহুন চিৎকার করে বলে আজকে আমাদের ফাইনাল এক্সাম শেষ হয়েছে, তাই আমরা সবাই আজকে পার্টি করব। এই বলে সে জিমিনের কাঁধে হাত রাখার বাহানায় সোয়নের কাঁধেও হাত রাখে, আর এইটা দেখে জেওন তাকে দূরে সরিয়ে দেয় আর বলে তাকে একদম ছবি না। সোয়ন আর জিমিন ঠিক করে ফেলে তারা কোথায় ঘুরতে যাবে। এরপর তারা সবাই সাইকেল নিয়ে ওখানে চলে আসে, আর তেহুন তো শুধু জিমিনকেই দেখতে থাকে। এই দেখে জিমিন বিরক্ত হয়ে তার সামনে চলে যায়। তারা একটি ওশিয়ান পার্কে আসে। এখানে সবাই একসাথে অনেক সময় কাটায়, অনেক মজা করে, আর তাদের সবার মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়। কিন্তু পেঙ্গুইনের জায়গায় এসে দেখে যে সেখানে পেঙ্গুইন নেই, আর সোয়ন তো এখানে পেঙ্গুইন দেখতে এসেছিল। এটা দেখে তার মন অনেকটা খারাপ হয়ে যায়। ওখান থেকে তারা দুজনে সমুদ্র সৈকতে আসে আর পানিতে নেমে দুজনে অনেক খুনসুটি করে। এভাবেই তারা ধীরে ধীরে আরো ক্লোজ হতে থাকে। ফিরে যাওয়ার সময় জেওন তাকে জুতার ফিতা লাগিয়ে দেয়। সোয়ন বলে এখানে আমরা আবারও ফিরে আসবো। জেওন বলে হ্যাঁ। সোয়ন তখন আফসোস করে বলে এভাবেই আরো একটা দিন পার হয়ে গেল। জেওন তখন বলে আমি তোমার প্রতিটা আগামীকাল আজকের থেকে ভালো বানাবো। রাতে সোয়ন এই সব কিছু লিখে রাখে। পরদিন জিমিন সোয়নকে নিয়ে কোথাও যাচ্ছিল। সোয়ন জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি? সে বলে সেটা তো আমিও জানি না। আর তখনই এখানে তেহুন আর জিওন পেঙ্গুইনের মাস্কট পরে তাকে সারপ্রাইজ দেয়। সোয়ন এইসব দেখে অনেক খুশি হয়ে যায়। সে তার ছবি তুলতে থাকে, আর এরপর তারা সবাই মিলে একসাথে ছবি ওঠায়। আজকে রাতেও সারাদিন যা যা হয়েছে সে সবকিছু সে লিখে রাখে। এরপর তারা সবাই জিওনদের বাড়িতে গ্রুপ স্টাডি করছিল। তেহুন শুধু জিমিনকে বিরক্ত করছিল। তখনই এখানে জিওনের বাবা চলে আসে আর সোয়নের সাথে পরিচয় হয়। আর জিমিন জিওনের বাবার দিকে তাকিয়ে থাকে। তখন ওখানে একটা ফটোগ্রাফি দেখে জিমিন জিজ্ঞেস করে তোমার বাবা কি ফেমাস ফটোগ্রাফার কিম সং ইউন? জিওন হ্যাঁ বললে সে অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ সে তার বাবার অনেক বড় ফ্যান। সে তাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে। তখন তেউন এসব দেখে জিওনের বাবাকে ডাকে আর বলে যে জিমিন তার অনেক বড় ফ্যান। জিমিন তখন তেহুনের কানে কানে বলে তাকে বলো আমি তার সবচেয়ে বড় ফ্যান। তেহুন তখন তাকে এটাই বলে। জিমিন আবারও তাকে কিছু বলতে বললে সে আবারও জিওনের বাবাকে বলে আপনি তার রোল মডেল। এভাবেই তেহুন আর জিমিনের মধ্যেও ফ্রেন্ডশিপ হয়। সবাই চলে গেলে জিওনের বাবা তাকে বলে তোমার গার্লফ্রেন্ড অনেক সুন্দরী, তুমি অনেক লাকি। জিওন তাকে হঠাৎ করেই বলে মায়ের রুমটা খালি করা উচিত। তার বাবা তখন কিছুই বলে না। এরপর সে তার মায়ের ছবিগুলো দেখছিল। এদিকে মাঝরাতে সোয়নের মা দেখে সোয়নের ঘরে এখনো লাইট জ্বলছে। পরদিন সকালে জিমিন জিওনকে বলে আজকে সকালে আমার কাছে সোয়নের মায়ের কল এসেছিল। তারা বলছিল যে সোয়ন আজকাল ঘুমাতে ভয় পাচ্ছে আর সে সারা রাত জেগে থাকে। জিওন জানতে চায় কেন। সে তো প্রতিদিনই সোয়নকে খুশি রাখার চেষ্টা করছে। জিমিন বলে এটাই তো সমস্যা, তার দিন যত ভালো কাটবে ওগুলো ভুলতে তার তত বেশি কষ্ট হবে, আর এর জন্যই হয়তো সে জেগে আছে যেন ঘুমিয়ে সব ভুলে
না যায়। জিওন ভেবে পায় না সে এখন কি করবে। সোয়ন স্কুলে অনেক ক্লান্ত থাকে, রাতে প্রচন্ড ঘুম আসলেও সে কোনোভাবেই ঘুমায় না। এভাবেই সে কিছুদিন ধরে না ঘুমিয়ে থাকে। সে কিছুতেই তার এই অনুভূতি ভুলতে চাইছিল না। আর এদিকে জিওন নেটে খুঁজতে থাকে কিভাবে সোয়নের এই অসুখটা ঠিক হবে। পরদিন স্কুলের পর তারা দুজনে আবারও ঘুরতে আসে। জিওন তার জন্য একটি গিফট নিয়ে এসেছিল। সোয়ন বলে আমিও তো তোমার জন্য একই রকম গিফট নিয়ে এসেছি। তারা গিফট এক্সচেঞ্জ করে। তখন সোয়ন বলে ছোটবেলায় এগুলোর সাথে আমার অনেক স্মৃতি ছিল, কিন্তু আমি সেসব ভুলে গেছি। তখন জিওন বলে না, তুমি ভুলে যাওনি, তোমার স্মৃতিতে এখনো সেগুলো আছে, শুধু মনে করতে পারছো না। আমি একটি ভিডিওতে দেখেছিলাম, এটাকে প্রসিডিউরাল মেমোরি বলে। আর এই মেমোরিটা ব্রেন দিয়ে নয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তৈরি হয়, অর্থাৎ যেটা আমাদের বডি অনুভব করতে পারে। তোমার ভুলে যাওয়ার রোগ আছে, কিন্তু তারপরও তুমি সাইকেল চালানো ভুলে যাওনি, কারণ তোমার বডি এটা মনে রেখেছে। সোয়নও তখন এটা নিয়ে রিসার্চ করে, আর সে নোটে লিখে রেখেছিল জিমিনের সাথে কাল রেস্টুরেন্টে কি খেয়েছিলাম সেটা মনে করার চেষ্টা করো। উত্তরটা পরের পেজে আছে। সে অনেক চেষ্টা করে কিন্তু মনে করতে পারে না। এরপর সে জিওনের সাথে ঘুরতে আসে, আর সে ওগুলোও মনে রাখার চেষ্টা করে। এরপর একটা ফায়ারওয়ার্ক ফেস্টিভ্যাল ছিল, তাই তারা চারজন ওখানে চলে আসে। তারা এখানে একসাথে ঘুরে বেড়ায় আর খাবার খায়। ফায়ারওয়ার্কের আরো কিছু সময় বাকি ছিল, তাই তারা আরো কিছুক্ষণ ঘুরতে চায়। জিমিন তখন তাদেরকে স্পেস দেওয়ার জন্য সে নিজে তেহুনকে নিয়ে চলে যায়। এরপর জিওন আর সোয়ন একটি জাহাজে উঠে যায়, আর তখনই ফায়ারওয়ার্ক হতে শুরু হয়। সোয়ন অবাক হয়ে সেটা দেখছিল, আর তখনই জিওন তার হাত ধরে। সোয়ন তখন বলে আমি এইসব ভুলে যেতে চাই না। জিওন বলে তুমি কখনোই ভুলবে না, কারণ আমি বিশ্বাস করি যে কোনো স্মৃতি সম্পূর্ণভাবে মুছে যায় না। সোয়ন তখন বলে হয়তো আমি আমাদের 3য় নাম্বার রুলসটা ব্রেক করেছি। জিওন বলে আমি তো সেটা অনেক আগেই ব্রেক করেছি। এই বলে সে তাকে কিস করে দেয়। এর কিছুদিন পর সকালে সোয়ন ঘুম থেকে জেগে উঠে। প্রতিদিনের মতোই আবারও সবকিছু দেখে সে অবাক হয়ে যায়, কিন্তু সে নিজেকে ঠিক করে নিয়ে স্কুলে চলে আসে। আর স্কুল শেষে তারা 3জন বাড়ি ফিরছিল, কিন্তু অদ্ভুতভাবে আমরা এখানে জিওনকে দেখতে পাই না। আর সোয়নও জিওনের কথা কোনো কিছুই জিজ্ঞেস করছিল না। জিমিন তখন কিছু একটা ভাবছিল। তারা 3জন একসাথে ঘুরতে যেতে যায়, কারণ তারা খুব শীঘ্রই হাই স্কুল গ্রাজুয়েশন করবে। এরপর দিন সে জিমিনের সাথে দেখা করে। তখন তারা খাবার খাওয়ার সময় জিমিন সোয়নকে বলে আর্ট কলেজে ভর্তি হতে, কারণ সোয়ন খুব ভালো আর্ট করতে পারত। সোয়ন তখন তাকে তার স্কেচ বুকটা দেখাতে চায়, আর তখনই ওখানে জিওনের স্কেচ দেখে সে জিমিনকে জিজ্ঞেস করে যে এই ছেলেটাকে, এনাকে কি তুমি চেনো? কিন্তু জিমিন তো একদম চুপ হয়ে যায়, সে কিছুই বলছিল না। আর আমরা বুঝতে পারি না যে সোয়ন কিভাবে জিওনকে ভুলে গেল। তখন জিমিনের একটা কথা মনে পড়ে, জিওন তার কাছে এসে একটি সাহায্য চেয়েছিল। জিওন তাকে বলে আমি একটি দুর্বল হৃদয় নিয়ে জন্মেছিলাম, আমার হৃদয় অনেক বেশি দুর্বল, কিন্তু জানতে পারি যে কিছুদিন হলো আমার অবস্থা অনেক বেশি খারাপ। জিমিন বলে সবকিছু ক্লিয়ার করে বলো। সে বলে আমি সোয়নকে কথা দিয়েছিলাম আমি তার প্রত্যেকটা আগামীকাল সুন্দর করে তুলবো, কিন্তু এখন আমি জানি না যে আমার হাতে কতটা সময় বাকি আছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি। জিমিন বলে তোমার কোনো কিছুই হবে না। এরপর আমরা কিছুদিন আগের ফ্ল্যাশব্যাকে চলে যাই। একদিন সোয়ন স্কুলের বাইরে জিওনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জিওনকে না দেখে সে জিওনের ফোনে কল করে, কিন্তু সে তার ফোন বন্ধ পায়। সোয়নের এতে অনেক মন খারাপ হয়ে যায়। রাতে বাড়ি ফেরার সময় জিমিন তাকে কল করে জানায় যে জিওন মারা গেছে। এটা শুনে সোয়নের পুরো পৃথিবীটাই যেন ধ্বংস হয়ে যায়। সে তার ফিউনারেলে আসে। জিমিন আর তেহুন জিওনের জন্য কান্না করতে থাকে। জিওনের বাবা তাদেরকে শান্ত করে, আর এখন জিওনের বাবা একেবারে নিঃসঙ্গ হয়ে গেল। এইসব দেখে সোয়ন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে কান্না করতে থাকে। এরপর থেকে সোয়ন সব সময় উদাস হয়ে থাকতো আর শুধুই কান্না করতো। তখন আমরা আবারও সেদিনের ফ্ল্যাশব্যাকে চলে যাই। জিওন জিমিনকে বলছিল যদি আমি মারা যাই তাহলে সোয়নের সমস্ত ডায়েরি আর জার্নাল থেকে আমাকে মুছে দিও। আর এর জন্য সোয়ন জিওনের ব্যাপারে যত কিছু লিখেছিল জিমিন নিজেই সেই সবকিছু ফাইল তার পেন ড্রাইভে নিয়ে নেয়, আর ওখান থেকে সবকিছু ডিলিট করে দেয়। তার ফোনটাও চেঞ্জ করে দেয়, আর জিওনের দেওয়া সমস্ত গিফট আর জিওনের সব স্কেচ সে সাথে করে নিয়ে যায়। এভাবেই সোয়ন জিওনকে ভুলে যায়। কিন্তু সোয়নের হৃদয়ে একটা শূন্যতা ছিল। তার সবসময় মনে হতো সে কোনোভাবে একা হয়ে গেছে। জিমিনের এসব দেখে খারাপ লাগলেও কিছুই করার ছিল না। জিওনের বাড়িতে এসে তারা দুজন কান্না করতে থাকে, কিন্তু সোয়ন হাসি খুশি ছিল। এরপর একদিন সকালে সে ঘুম থেকে জেগে ওঠে। তার মা বাবা জিজ্ঞেস করে সে কি ঠিকভাবে ঘুমাতে পারছে কিনা। সোয়ন বলে হ্যাঁ, কাল রাতে তো শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছি। এটা শুনে তো তারা অবাক হয়ে যায়, কারণ ঘুমানোর আগের কথা তো সোয়নের মনে থাকার কথা নয়। তারা ডক্টরের কাছে আসে। ডক্টর জানায় এটা একটা মিরাকল, সোয়নের অবস্থার আগের থেকে অনেক উন্নতি হয়েছে। ডক্টর সোয়নকে বলে দেয় সবকিছু ধীরে ধীরে মনে করার চেষ্টা করতে। সোয়ন এটা জিমিনকে কল করে বলে দেয়, আর এরপর সে জিমিনকে বলছিল কিছুদিন ধরে আমি কিছু কিছু স্মৃতি মনে রাখতে পারছি, কিন্তু আগের স্মৃতিগুলো রিসেট হচ্ছে না। অ্যাক্সিডেন্টের কোনো কিছুই আমি মনে করতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা ভুলে যাচ্ছি যেটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে পড়ে যাবে, তাই না জিমিন? জিমিন তখন একদম চুপ হয়ে থাকে। এরপর তার রুমে গিয়ে জিমিন দেখে সোয়ন জিমিনের অনেক স্কেচ এঁকেছে। সোয়ন বলে জানি না এই ছেলেটা কে, কিন্তু বারবার
সে আমার স্মৃতিতে চলে আসছে, তাই আমি তার স্কেচ করেছি, এতে হয়তো তার কথা আমার মনে পড়বে। এইসব দেখে জিমিন প্রচন্ড কষ্ট পায়। জিমিন তার বাড়ি এসে সোয়নের স্কেচবুকটা দেখে আর সে অনেক কান্না করতে থাকে, তার গিলটি ফিল হতে থাকে। এরপর সে সোয়নকে তার সেই সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দেয় আর তার থেকে ক্ষমা চায়। সে ওখানে একটা ছোট পেপার দেখতে পায়। তারা দুজন যখন অচেনা ছিল, এমনই একদিন হসপিটালে সোয়ন জিয়নকে দেখেছিল। জিয়ন তার পাশে এসে বসে। সোয়ন দেখে ছেলেটি তাদের স্কুলে পড়ে। সে তার নেম ট্যাগ থেকে নামটা দেখে নিয়ে সেটা এমনিতেই তার নোটে লিখে রাখে। জিমিন তখন প্রচন্ড কান্না করতে থাকে আর এই সব কিছু দেখে সোয়ন অবাক হয়ে যায়। তার এখনো কোনো কিছুই মনে পড়েনি, কিন্তু জিয়নের ব্যাপারে এত লেখা আর ভিডিও দেখে সে কান্না করছিল। পরদিন জিয়নের বাবা এখান থেকে চলে যাওয়ার জন্য সব গুছিয়ে নিচ্ছিল আর তখনই ওখানে সোয়ন চলে আসে। জিয়নের বাবা তখন জিয়নের কিছু জিনিস তাকে দিয়ে দেয়, যেখানে তার দেওয়া গিফটগুলো ছিল। এসব দেখে সোয়নের চোখে কেন যেন জল চলে আসে। সে সরি বলে, কারণ তার তো কোনো কিছুই মনে নেই। জিয়নের বাবা বলে, একটা সময় আমাদের সবার স্মৃতিগুলো মলিন হয়ে যায়, কিন্তু আমাদের হৃদয়ে যা আছে সেটা কখনোই মুছে যায় না। সে তখন প্রচন্ড কান্না করতে থাকে আর এরপর সে ওই সমুদ্র কিনারায় বসেছিল। জিয়নের কথাগুলো ভেবে সে প্রচন্ড কান্না করতে থাকে। তার জিয়নের কিছু কিছু স্মৃতি মনে পড়ে। তার মনে পড়ে জিয়ন তাকে বলেছিল, তুমি কখনোই ভুলবে না, কারণ কোনো স্মৃতি সম্পূর্ণভাবে মুছে যায় না। সে ওই জায়গায় আসে যেখানে তারা দুজন আবারও আসতে চেয়েছিল। তার তখন মনে পড়ে জিয়ন তার জুতার ফিতা বেঁধে দিয়েছিল। ব্যাকগ্রাউন্ডে সোয়ন বলে, যদি সবাই ধীরে ধীরে তোমাকে ভুলে যায়, তাহলে আমি তোমাকে ধীরে ধীরে মনে করার চেষ্টা করব। তার তখন মনে পড়ে এই জায়গাটায় তারা দুজন একসাথে অনেক আনন্দ করেছিল। এই ভেবে সে অনেক খুশি হয়ে যায়। আর হয়তো এই স্মৃতিটুকুই এখন সোয়নের জীবনে সবকিছু। আর এখানেই এই অসমাপ্ত গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো জানিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।